দেখতে পাচ্ছেন চেঙ্গিস খানের গোল্ডেন মূর্তি। এই মূর্তি তৈরিতে খরচ হয়েছে $4 মিলিয়ন। উলানবাটর প্রায় 400 বছর আগে গোড়াপত্তন হওয়া মঙ্গোলিয়ার এই রাজধানী শহরে ছড়িয়ে রয়েছে ইতিহাস ঐতিহ্যের অজস্র অনুষঙ্গ। চেঙ্গিস খান মিউজিয়ামের সংরক্ষিত নিদর্শনগুলো দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যায় হাজার বছর পেছনে। উলানবাটর শহরটি বেশ আধুনিক। এই শহরের সুখবাতার স্কয়ার হল মঙ্গোলিয়ানদের আন্দোলন সংগ্রাম আর নানান আনুষ্ঠানিকতার প্রাণকেন্দ্র। মঙ্গোলিয়ায় প্রথম সকাল, ছাই কালো মেঘে আকাশটা কেমন যেন মুখ কালো করে আছে। টিপটিপ বৃষ্টিতে ভোররাত থেকেই থেমে থেমে ভিজছে রাজধানী শহর উলানবাটর। যদিও আজ আকাশের মন ভালো নেই, তবু এই বৃষ্টি ভেজা শহর, নির্মল আবহাওয়া আমার মনটাকে যেন উতলা করে দিল। মঙ্গোলিয়ার এই প্রথম সকালটি খুবই চমৎকার। কি সুন্দর লাগছে চারপাশটা, শীত শীত একটা আবহাওয়া। মানে এই আবহাওয়া যেন শরীরটাকে আদর বুলিয়ে দিচ্ছে, খুবই চমৎকার লাগছে। আর দেখুন, আমি ঘুম থেকে উঠেছি, নিলয় এখনও ঘুম থেকে ওঠেনি, সে শুয়ে রয়েছে। কিছুটা তন্দ্রামাখা চোখে হোটেলের জানালা দিয়ে দেখে নিলাম শহরের প্রাণকেন্দ্র সুখবাতার স্কয়ার, আর দেখে নিলাম উলানবাটরের আইকনিক ভবন ব্লু স্কাই টাওয়ারটিও। আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে নাস্তা করে এই শহর, এই মঙ্গোলিয়া, এর ইতিহাস ঐতিহ্য ধীরে ধীরে সব কিছু একে একে দেখবো, আপনাদেরকে দেখাবো। হোটেল থেকে বের হয়ে এলাম মঙ্গোলিয়ার মঙ্গলালয় এই সকালে। এখনও টিপটিপ বৃষ্টি পড়ছে। আমাদের সাথে যিনি রয়েছেন, আমাদের গাইড করবেন, উনি দুটি ছাতা নিয়ে এসেছেন আমাদের জন্য, ওই যে হাতে করে নিয়ে রয়েছে। তো বলছে তোমরা ছাতা ইউজ করতে পারো, দুটো ছাতা নিয়ে এসেছি। তার সাথেই ঘুরবো আমরা। বন্ধুরা, আমাদের গাইড মংপোর্ট বললেন যে আজকে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সুখবাটার স্কয়ার, এই সুখবাটার স্কয়ারে একটা অনুষ্ঠান হচ্ছে। এটার যে পাবলিক ট্রান্সপোর্টেশনের 100 বছর পূর্তি, অর্থাৎ মঙ্গোলিয়ায় যে গণপরিবহন ব্যবস্থা চালু হয় সেটার 100 বছর পূর্তি উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে। এ কারণে এখানে অনেক পুরাতন গাড়ি প্রদর্শন করা হচ্ছে। আর অনুষ্ঠানে কি হচ্ছে চলুন গিয়ে দেখতে চাই। আর এখানে তো আগেই বলেছি, এই যে বিল্ডিংয়ের সামনেই রয়েছে একেবারে চেঙ্গিস খানের একটা মূর্তি, সেটিও দেখব। বন্ধুরা, সুখবাতার স্কয়ারে প্রবেশ করছি। সুবিশাল একটি চত্বর। এটি মঙ্গোলিয়ানদের বিভিন্ন আনুষ্ঠানিকতার প্রাণকেন্দ্র। প্রায় প্রতিদিনই এখানে কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে। এখানে সমবেত হয় তারা, হয়ে তাদের অনুষ্ঠানগুলো পালন করে থাকে। যেমন আজকে হচ্ছে এখানে অ্যানিভার্সারি পালন করা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশনের মঙ্গোলিয়ার। দেখি কি আছে। আর এই ভবনটি খুবই চমৎকার। মংপোর্ট জানালেন, বিশাল এই সরকারি ভবনটি মূলত মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের কার্যালয়। প্রায় 100 বছর ধরে ভাঙা গড়ার মধ্যে দিয়ে এ পর্যায়ে এসেছে ভবনটি। এই ভবনের বারান্দার দুই পাশে ওগেদাই খান ও কুবলাই খানের মূর্তি রয়েছে এবং মাঝখানে রয়েছে তাদেরই পূর্বপুরুষ, একই সাথে বিখ্যাত ও কুখ্যাত চেঙ্গিস খানের বিরাট মূর্তি। এছাড়া ওই সামনের দিকেও দুজন অশ্বারোহী দেখা যাচ্ছে এবং এই অশ্বারোহীর মাঝেই রয়েছেন চেঙ্গিস খান। দেখুন এখানে কত মানুষ সমবেত হয়েছেন, সব মঙ্গোলিয়ান। তারা এখানে ফুল নিয়ে এসেছেন, কেউ কেউ দেখতে পাচ্ছি। ও তাদের ট্রেডিশনাল পোশাক পরে এসেছেন। আর ওই যে দেখুন চেঙ্গিস খান কিভাবে বসে রয়েছেন। চেঙ্গিস খানের মূর্তিকে পেছনে রেখে
তারা এখানে ছবি তুলছেন। এই সুখবাতার স্কোয়ারে এসে প্রেসিডেন্টের ভবনের সামনে মঙ্গোলিয়ার প্রাণ পুরুষ সেই চেঙ্গিস খানকে এখানে এমনভাবে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এখনই তিনি উঠে দাঁড়াবেন। কি অদ্ভুত একটি স্ট্যাচু, কি অদ্ভুত একটি ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে। মঙ্গোলিয়ায় গণপরিবহন ব্যবস্থা চালুর শতবর্ষ পূর্তি উপলক্ষে এখানে সমবেত হয়েছে অনেক গাড়ি চালক ও পরিবহন শ্রমিক। তাদের কাছে এটি একটি বিশেষ দিন। দেখুন, সবাই মঙ্গোলিয়ান ঐতিহ্যবাহী পোশাক পরে এসেছেন। যে কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা মঙ্গোলিয়ানরা এই ঐতিহ্যবাহী পোশাক পরে থাকি। এখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে। তবে আপনারা সৌভাগ্যবান যে এমন একটি অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। এখানে এসে চেঙ্গিস খানের মূর্তির সাথে ছবি তোলাও যেন তাদের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। 4 কোটি মানুষের হত্যাকারী চেঙ্গিস খান গোটা বিশ্বে নিন্দিত, ঘৃণিত হলেও মঙ্গোলীয়দের কাছে তিনি দেবতুল্য পূজিত। চেঙ্গিস খানের মূর্তির সামনে 2 পাশে 2 জন অশ্বারোহীর মূর্তি রয়েছে। এই মূর্তিগুলো অসাধারণ। খালি অবাক হয়ে দেখতেছি যে আসলে তার শৌর্য, বীর্য এবং গ্রেটনেস একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। যে মূর্তিটাও খুব সুন্দরভাবে স্ট্যাচুটা তৈরি করা হয়েছে এবং সে একেবারে সামনে থেকে এই এত বড় স্কোয়ারের সবার অ্যাক্টিভিটিস মনে হচ্ছে পর্যবেক্ষণ করতেছে। এবং এখানে যেহেতু রাষ্ট্রীয় সমস্ত বড় প্রোগ্রাম আয়োজন করা হয় এবং সব কিছুই কিন্তু তিনি যে সর্বদাই প্রধান অতিথির আসনে বসে আছেন, এটা কিন্তু লক্ষণীয়। এখানে আর যেই বসুক তার এই মূর্তির সামনে কিন্তু সবাই খুব ক্ষুদ্র। আর এত বড় স্কোয়ারে যত প্রোগ্রাম হয় সব কিন্তু তিনি প্রধান অতিথির আসনে বসে মনে হয় সব পর্যবেক্ষণ করে। বন্ধুরা, তাদের সাজ পোশাক দেখুন। এই যে টুরিস্ট মাথায় কিরকম হ্যাট পরে এসেছেন। মঙ্গোলিয়ানরা এরকম হ্যাট পরেন, তবে যারা টুরিস্ট আসেন তারা শখ করে এরকম হ্যাটগুলো পরে ঘুরে বেড়ান। এই সুখবাটার স্কোয়ারে আপনারা দেখতে পাবেন অশ্বারোহী একজনকে। দেখুন, উঁচুতে রয়েছেন যিনি, ঘোড়ার পিঠে চড়ে হাত উঁচিয়ে রয়েছেন। তার নামই কিন্তু সুখবাটার। 100 বছর আগে তিনি এই মঙ্গোলিয়াকে রাজতন্ত্র থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন। এ কারণে তাকে রেভলিউশনারি হিরো বলা হয়ে থাকে মঙ্গোলিয়ায়। এটা দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে এবং যতদূর আমি জানতে পেরেছি, ইতিহাস ঘেটে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সুখবাদর হচ্ছে আধুনিক মঙ্গোলিয়ার স্থপতি। চেঙ্গিস খান যেমন বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিল, কিন্তু এই যে আধুনিক যে মঙ্গোলিয়া দেখছি সেটার স্থপতি কিন্তু এই সুখবাদর। 1920 সাল পর্যন্ত প্রায় 200 বছর কিন্তু আপনার এই মঙ্গোলিয়ার এই যে টেরিটরি, এটা কিন্তু চাইনিজ অকুপেশনে ছিল, চাইনিজদের উপনিবেশ ছিল। তো এই 1920 সালে সুখবাদর প্রায় 7 দিন ঘোড়ায় চড়ে রাশিয়ায় যায় এবং রাশিয়ার রাজার কাছে এই মঙ্গোলিয়া স্বাধীন করার জন্য মিলিটারি সহযোগিতা চায়। এবং রাশিয়া তখন চিন্তা করলো যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স এখানে যাতে না হয় এবং একটা বাফার স্টেট হিসেবে যেটা যাতে থাকে 2টা সুপার পাওয়ারের মধ্যে, চায়না এবং রাশিয়ার মধ্যে, তখন রাশিয়া আর কি রাজি হয় মঙ্গোলিয়াকে মিলিটারি হেল্প করার জন্য এবং মিলিটারি হেল্প করে আলটিমেটলি। তো রাশিয়ান সৈন্যও পাঠানো হয় এবং আলটিমেটলি তারা চাইনিজদেরকে এখান থেকে বিতাড়িত করতে সক্ষম হয়। এবং পরবর্তীতে 1921 সালে এই সুখবাদর হচ্ছে আপনার এই মঙ্গোলিয়ার স্বাধীনতা ঘোষণা করে 13ই মার্চ, যেটা তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি দিবস। এরপর থেকে এই মডার্ন যে মঙ্গোলিয়ার যত ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন এবং যে নির্বাচন ব্যবস্থা এবং একটা মানে তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন ইউএসএসআর আর কি, তাদের অধীনে এখানে কমিউনিজম বা কমিউনিস্ট পার্টি তৈরি হয় আর কি এই মঙ্গোলিয়াতে, একটা নিউ ডাইমেনশন অফ কমিউনিজম। তো তখন থেকেই মূলত এই 100 বছর আগে থেকে আসলে এই মডার্ন যে মঙ্গোলিয়া, যে মডার্ন যে টেরিটরি, এইটার যে কাঠামো তৈরি হয় আর কি। এই জন্য তাকে খুব বেশি শ্রদ্ধা করে আধুনিক মঙ্গোলিয়ানরা, কারণ এই আধুনিক যে মঙ্গোলিয়া দেখছি তার অন্যতম রূপকার কিন্তু এই সুখবাদর। 1921 সালের 8ই জুলাই একটি সমাবেশ চলাকালে এখানে ঘোড়ার পিঠে অবস্থান করছিলেন সুখবাতার।
সেই সময় তার ঘোড়াটি এখানে প্রস্রাব করেছিল, যাকে শুভ লক্ষণ বলে মনে করেছিলেন মঙ্গোলীয়রা। বোনহেড গাভা নামের একজন চিহ্নখুঁটি পুঁতে রেখেছিলেন। পরবর্তীতে 1946 সালে এখানে সুখবাতারের এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। 1921 সালের বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সুখবাতারের মৃত্যুর পর 1923 সালে এই চত্বরটির নামকরণ করা হয় তার নামে। চত্বরটিতে এখন যে সরকারি ভবনটি দেখছেন, এটি বিংশ শতাব্দীর শুরুর দিকে একটি মন্দির হিসেবে নির্মিত হয়েছিল। তবে 1926 সালে মন্দির ভেঙে থিয়েটার হলে রূপান্তরিত করা হয়। এরপর 1949 সালে থিয়েটার ভেঙে ফেলে এখানে বর্তমানের এই সরকারি ভবনটি তৈরি করা হয়। এই ভবনের সামনেই পরবর্তীতে দেহাবশেষ এনে তৈরি করা হয়েছিল সুখবাতারের সমাধি। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই সমাধি সরিয়ে ভবনের সামনে চেঙ্গিস খানের মূর্তি স্থাপন করা হয় 2005 সালে। এমনকি 2013 সালে এই চত্বরটির নাম পরিবর্তন করে চেঙ্গিস খান স্কোয়ার করা হয়েছিল, কিন্তু এটি বেশি দিন টেকেনি। আবারও ক্ষমতায় পরিবর্তন এলে 2016 সালে পূর্বের নামে ফেরত আসে সুখবাতার স্কোয়ার। মঙ্গোলিয়ার এই রাজধানী শহরটি খুবই চমৎকার। চারপাশে খুব সুন্দর সুন্দর ভবন দেখতে পাচ্ছি, আধুনিক স্থাপত্য, আবার প্রাচীন স্থাপত্যের নান্দনিক বেশ কিছু ভবনও নজরে আসছে। আর আমি এই মুহূর্তে যেদিকে এগিয়ে যাচ্ছি, ওই যে দেখুন এখানে অনেকগুলো গাড়ি রাখা হয়েছে। 100 বছর আগে যখন এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন শুরু হয়েছিল এই মঙ্গোলিয়ায়, তখন কী ধরনের গাড়ি ব্যবহার করা হতো সেগুলো রাখা হয়েছে, আর আধুনিক গাড়িও এখানে রয়েছে। চলুন এক ঝলকে একটু দেখে নেই মঙ্গোলিয়ায় 100 বছর আগে কী ধরনের গাড়ি ব্যবহার করতেন এখানকার অধিবাসীরা বা অফিসিয়ালরা বা যাদের গাড়ি ছিল তারা। এখানে বেশ পুরাতন কিছু গাড়ি দেখতে পাচ্ছি, ওল্ড মডেলের। এরকম গাড়ি আর কিন্তু দেখা যায় না এই আধুনিক মঙ্গোলিয়ায়। অনেকে এসে ভিতরের ছবি পর্যন্ত তুলছেন। খুবই সুন্দর এই গাড়িগুলো, দেখুন এরকম পুরাতন গাড়ি এখানে অনেকগুলো রয়েছে। এই গাড়িটা খুবই চমৎকার। এগুলো আগে বিভিন্ন মুভিতে দেখতাম, হলিউড মুভি। এই গাড়িটা তো দারুণ, খুবই চমৎকার লাগছে। পেছনে চেঙ্গিস খান বসে ওই যে ওখানে বসে আছেন, বসে তিনি সব কিছু কিন্তু দেখছেন। দেখুন খুবই চমৎকার এই গাড়িটি, অদ্ভুত গাড়ি। এই ধরনের গাড়ি, এই গাড়ি 100 বছর আগে মঙ্গোলিয়ার পথে চলতো, এই উলানবাটারে চলতো। এখানে খুবই পুরাতন একটি ট্রাক্টর নিয়ে এসে রাখা হয়েছে। অদ্ভুত, দেখুন একেবারে জং ধরে খুলে পড়ে যাচ্ছে এর পার্টস। সেই রকম পুরাতন একটি গাড়ি এখানে রাখা হয়েছে। পর্যটকরা খুব আগ্রহ ভরে এই ট্রাক্টরটি দেখছেন। এটা তাদের সেনা সদস্যরা এই গাড়িগুলো ব্যবহার করতেন, পুরাতন এই গাড়ি। পুরাতন থেকে ধীরে ধীরে আধুনিকের দিকে ধাবিত হয়েছে গাড়িগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সব রাশিয়ান ট্রাক। রাশিয়া থেকে এই ট্রাকগুলো এসেছিল সেই সময়। ঘুরতে ঘুরতে ক্ষুধা পেয়েছে। আসলে কালকে আমরা অনেক রাতে এসেছি, আপনারা দেখেছেন। এই কারণে সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, নাস্তা করার সময়ই পাইনি। রেডি হতে হতে 10টা বেজেছে, তার মধ্যেই মঙ্গল চলে এসেছেন, তাই ঝটপট বেরিয়ে এসেছি, নাস্তা করা হয়নি। তো সুখবাতার স্কোয়ার করার পরে মনে হলো যে কিছু একটা খেয়ে নিই। তো নিলয় বললো যে KFC-তেই খাই, আশপাশে মনে হয় KFC আছে। তো এখানে এসে অর্ডার করলাম। বন্ধুরা অনেক খাবার চলে এসেছে। ও আমি চা নিয়েছি, গলা একটু ঝামেলা করছে, দেখুন ধোঁয়া ওটা একেবারে চা। আর এই চিকেনগুলো দেখুন খুব ফ্রেশ মনে হচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে, কোলস্লো রয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে শুরু করলাম। নিলয় বলছো দারুণ।
আমি এখনো চিকেন খাইনি। তুলনামূলক সস্তা, এত খাবার মাত্র ১৬ টাকা। বন্ধুরা, এই যে এতগুলো খাবার খাচ্ছি, এই বাংলা টাকার দাম ১৭৫০ টাকা মাত্র। অথচ এই খাবার যদি চীনে খেতে যেতাম আমাদের আরও অনেক বেশি খরচ হতো, কম করে হলেও ৩,০০০ টাকা লাগতো। চিকেনটাও খুবই ফ্রেশ, খুব মজা লাগছে। খাওয়া দাওয়া বেশ ভালো হলো। এখন আমরা বের হয়ে যাচ্ছি KFC থেকে। আমরা এখন যাব চেঙ্গিস খান মিউজিয়ামে, যেখানে এই মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের বিভিন্ন সময়ের বিভিন্ন নিদর্শন রয়েছে, যেগুলো নিজে তো দেখবই, আপনাদেরকে দেখাবো। শুকবাতার স্কোয়ারের পাশেই চেঙ্গিস খান মিউজিয়ামের অবস্থান। আমরা হাঁটতে থাকলাম সেদিকে। উলানবাটার শহরে ঘুরতেই খুব ভালো লাগছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। যানবাহনও খুব নিয়মতান্ত্রিকভাবেই চলাচল করে, সিগন্যাল খুব ভালোভাবে তারা মেনে চলে। এদের ভবনগুলো খুব সুন্দর, সিমসাম। আর আমরা যে যাচ্ছি এটা কিন্তু একবারে শুকবাতারের এদিককার শেষ প্রান্ত। এই যে এই ভবনটার সামনে থেকে আমরা দেখেছি, এটা একটা উদ্যানের মতো, এর ভিতরে সিংহের একটা ভাস্কর্য রয়েছে এখানে, এটি দেখতেও ভালো লাগে। আর কালকে রাতে যখন আসি হোটেলে, আসার সময় কিন্তু আমরা মিউজিয়ামটি এক ঝলক দেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই মিউজিয়ামেই যাচ্ছি, চেঙ্গিস খান মিউজিয়াম। এই উলানবাটারকে বলা হয় শীতলতম রাজধানী। বিশ্বের আর কোনো দেশের রাজধানী এতটা শীতল হয় না, -30-35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে। এই সেই চেঙ্গিস খান মিউজিয়াম, খুবই সুন্দর একটি স্থাপত্য, ব্যতিক্রমী স্থাপত্য। ভিতরে ভিতরে গিয়ে ছবি তুলতে নাকি টাকা দিতে হয়। কত টাকা দিতে হয় সেটিও জানাবো আপনাদেরকে। বন্ধুরা, চলে এসেছি চেঙ্গিস খান মিউজিয়ামের সামনে। এর প্রবেশদ্বারটা কি গর্জিয়াস, কি কারুকার্য এই প্রবেশ পথের, দেখুন একেবারে চোখ ধাঁধানো, রাজকীয় বলতে যা বোঝায় সেই রকম একটি গেট তৈরি করা হয়েছে চেঙ্গিস খান মিউজিয়ামের। চেঙ্গিস খান মিউজিয়ামের ভেতরে প্রবেশের আগে একটি তথ্য জানিয়ে দিই, না বলে লোভ সামলাতে পারছি না। এর ভেতরে চেঙ্গিস খানের একটি মূর্তি রয়েছে, অনেক বড় একটি মূর্তি রয়েছে, যার সম্পূর্ণটি গোল্ড দিয়ে তৈরি, অর্থাৎ স্বর্ণ দিয়ে তৈরি। এটি কিন্তু দেখাবো, আগেই বলে রাখলাম। এখান থেকে টিকিট নিজেই কেটে নেওয়া যায় ক্রেডিট কার্ডে পে করে। কিন্তু আমাদের গাইড কথা বলছেন, এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে আমার কথা বুঝিয়ে বলছেন যে বাংলাদেশ থেকে এরকম ইউটিউবার এসেছেন, কন্টেন্ট ক্রিয়েটর এসেছেন যিনি মঙ্গোলিয়াকে নিয়ে কাজ করছেন, তোমরা কি তার জন্য কোনো ডিসকাউন্ট দেবে কি না। এখানে প্রবেশ করতে পার হেড গুনতে হয় 30,000 মঙ্গোলিয়ান মুদ্রা, তুগরিক বলা হয় এই মুদ্রাকে, পার হেড। এছাড়া ক্যামেরার জন্য আবার আলাদা করে গুনতে হয়। টোটাল কত খরচ হয় সেটি অবশ্য আপনাদেরকে আমি জানাবো, আর তারা কোনো ছাড় দেয় কি না পেলে তো জানাবোই। বন্ধুরা, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টোটাল 1,85,000 মঙ্গোলিয়ান মুদ্রা দিতে হলো। ক্যামেরা ফি রয়েছে এর মধ্যে 50,000 তুগরিক মঙ্গোলিয়ান মুদ্রা। আর এটা যদি ডলারে কনভার্ট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের মোট খরচ হলো $55, প্রায় 6,000 টাকার কিছু উপরে আর কি। লকারে সব কিছু রেখে আমরা প্রবেশ করলাম মিউজিয়ামের অন্দরে। সুপ্রশস্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলাম। সামনের দেয়ালে খোদাই করে রাখা চেঙ্গিস খান যেন আমাদের দেখছেন। শুরুতে আমরা প্রবেশ করলাম দোতলার একটি গ্যালারিতে, যেখানে রাখা হয়েছে প্রাচীন মঙ্গোলীয় সাম্রাজ্যের বিভিন্ন নিদর্শন। চেঙ্গিস খানের জন্মেরও বহুকাল আগের এসব নিদর্শন। হিংস্র পশুর চামড়া দিয়ে তৈরি প্রাচীন মঙ্গোলীয় পোশাক যে কারো দৃষ্টি কাড়বে। এগুলো 4র্থ থেকে 6ষ্ঠ শতাব্দীর নিদর্শন, তার মানে প্রায় 1700 থেকে 1800 বছরের পুরনো।
এখানে তীর ধনুক, পশুর হাড়, স্থাপত্য অনুষঙ্গ সহ অনেক কিছুই রয়েছে। কয়েকশো বছরের পুরনো এরকম অনেক তৈজসপত্র রয়েছে, খুব সুন্দর সুন্দর পাত্র। এগুলো কিন্তু অনেক পুরাতন। দেখুন এইদিকেও রয়েছে অনেকগুলো। রয়েছে ঘোড়ার সাজসজ্জার নানান উপকরণও। কিভাবে মঙ্গল সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল তাই প্রদর্শন করা হচ্ছে এখানকার একটি ডিসপ্লেতে। 2200 বছর আগের হুন্ন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মদুন চানিওয়ের মূর্তি এটি। তিনি যাযাবর সমাজ ব্যবস্থার সূচনাকারী এবং একই সাথে সেনাবাহিনী ও প্রশাসনিক মডেল তৈরিরও উদ্যোক্তা ছিলেন। এই গ্যালারিতে পোশাকের পাশাপাশি স্থান পেয়েছে প্রাচীন আমলের খোদাই করা পাথরখণ্ড, ফলক বা পিলার হিসেবে যা ব্যবহৃত হয়েছিল। এবার আমরা যাচ্ছি তৃতীয় তলায় অবস্থিত মঙ্গোলিয়ার প্রাচীন সাম্রাজ্যের নিদর্শন সম্বলিত আরেকটি গ্যালারিতে। এখানে ষষ্ঠ থেকে অষ্টম শতাব্দীর অনেক নিদর্শন রয়েছে, যার মধ্যে অদ্ভুত আকৃতির ভাস্কর্য দৃষ্টি কাড়বে। ভাস্কর্যগুলোর কোনোটির হাত নেই, কোনোটির মাথা নেই, আবার কোনোটি শুধুই মাথা সর্বস্ব। পাথরের তৈরি প্রাচীন এই মূর্তি দেখে মনে হচ্ছে ভিন গ্রহের কোনো এলিয়েন। প্রাচীন আমলের শিলালিপি, বণিকদের ব্যবহৃত ব্যাগ ও ঘোড়ার পিঠের আসনও সংরক্ষণ করা হচ্ছে এখানে। সেই সময়ে যাযাবররা পাহাড়ের গুহায় কিভাবে ঘুমাতেন তার প্রতীকী নিদর্শনও রাখা হয়েছে। লিয়াও ডাইনেস্টির শাসক আম্বাগান খানের ভাস্কর্যটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। প্রাচীনকাল থেকে তাদের মতো আরও অনেক শাসক ধীরে ধীরে মঙ্গল যাযাবর জাতিকে এগিয়ে নিয়েছেন। এবার আমরা যাচ্ছি মিউজিয়ামের চতুর্থ তলায়। মূল গ্যালারির পাশে রয়েছে মিউজিক্যাল পারফরমেন্স রুম। এখানে বাদ্যযন্ত্রীরা মঙ্গোলিয়ান ট্রেডিশনাল বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন। অবশেষে আমরা প্রবেশ করছি মঙ্গল সাম্রাজ্যের গ্যালারিতে। প্রবেশের পরই দেখলাম বিশাল একটি খোদাইকৃত পাথরখণ্ড। চেঙ্গিস খানের পূর্বপুরুষ খাবুল খানের ভাস্কর্য এটি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1101 সালে। সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার কারণে 1147 সালে তিনি খান উপাধি পেয়েছিলেন। সাম্রাজ্য বিস্তারের যুদ্ধে ব্যবহৃত কাঠের তৈরি গোলা নিক্ষেপের যন্ত্রের অনুরূপও বানিয়ে রাখা হয়েছে এখানে। শোভা পাচ্ছে দুর্ধর্ষ মঙ্গল সৈন্যদের ব্যবহৃত ধাতব বর্ম। পরবর্তী প্রত্যেকটি গ্যালারি মঙ্গল সাম্রাজ্যের নিদর্শনে ঠাসা। এই গ্যালারিতে চেঙ্গিস খানের পূর্ব ও উত্তরসূরিদের ভাস্কর্য রয়েছে। রয়েছে কুবলাই খান ও ওগেদাই খানদের নিদর্শনও। ধীরে ধীরে মঙ্গলদের পোশাক কিভাবে আধুনিক হতে শুরু করলো তাও তুলে ধরা হয়েছে। মঙ্গল রাজপরিবারের প্রভাবশালী নারীদের পোশাকও প্রদর্শন করা হচ্ছে এখানে। চেঙ্গিস খান মিউজিয়াম এত বড় 4-5 তলা, এবং প্রত্যেকটি তলায় কিন্তু অসংখ্য নিদর্শন। 7 তলা পর্যন্ত নিলয় বলছে। মানে দেখতে দেখতে দেখছি অনেকক্ষণ ধরে, কিন্তু ফুরাচ্ছে না। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এখানে চেঙ্গিস খানের গোল্ডেন স্ট্যাচু রয়েছে, অনেক বড়, মহামূল্যবান। সেটি দেখাবো আমরা আর কিছুক্ষণের মধ্যেই, হয়তো দেখতে পাবো সেই মূর্তিটি। চেঙ্গিস খানের গোল্ডেন স্ট্যাচু রয়েছে একেবারে উপরের ফ্লোরে। উপর থেকে উলানবাটর শহরটি দেখতেও বেশ ভালো লাগলো। দেখতে পাচ্ছেন চেঙ্গিস খানের গোল্ডেন মূর্তি। কি বিশাল একটি মূর্তি! এটি গোল্ড দিয়ে তৈরি। এই মূর্তি তৈরিতে খরচ হয়েছে $4 মিলিয়ন। চিন্তা করুন কি মহামূল্যবান একটি মূর্তি
এখানে বানিয়ে রাখা হয়েছে চেঙ্গিস খানের মূর্তি। এই মূর্তি দেখে হতভম্ব হতে হয়, হতবাক হতে হয়। শুধু স্বর্ণ দেয়া হয়েছে অনেক তাই নয়, এর যে কারুকার্য, এর যে নির্মাণ শৈলী, এই ভাস্কর্য যেভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, এটা একেবারেই অসাধারণ। চেঙ্গিস খানের এই মূর্তির সামনে মঙ্গোলিয়ানরা হাঁটু গেড়ে বসে মাথা নুয়ে প্রণাম করে থাকে। শিশু থেকে বৃদ্ধ সবাই তার প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। বন্ধুরা, চেঙ্গিস খানকে এতটাই সম্মান করে থাকেন মঙ্গোলিয়ানরা, তারা তো বটেই, এখানে যারা পর্যটকরা এই স্ট্যাচুটি দেখতে আসেন, এই ভাস্কর্যটি দেখতে আসেন, তারাও কিন্তু তার দিকে পেছন ফিরতে পারবেন না। ইভেন বের হয়ে যাওয়ার সময় তাদেরকে এই দিকে মুখ রেখে, অর্থাৎ চেঙ্গিস খানের দিকে মুখ রেখে বের হতে হবে। তাকে কখনো পেছনের দিকটা প্রদর্শন করা যাবে না, সেই রীতি মেনে চলা হয়। মঙ্গোলিয়ানরা তো মানেনি, পর্যটকদেরও এটা মানতে হয়। চেঙ্গিস খান মিউজিয়াম ঘুরে ঘুরে দেখলাম, অনেক বড় একটি মিউজিয়াম। ও মাই গড, এত কিছু এর ভেতরে রয়েছে আর এত বড়, এটা আমি চিন্তাও করতে পারি নাই। খুবই ভালো লাগলো, মঙ্গলদের ইতিহাস সম্পর্কে জানলাম। চেঙ্গিস খানের আগে যারা এখানকার সাম্রাজ্য চালিয়েছেন তাদের অনেক কিছু জানলাম। খুবই ভালো লাগলো মঙ্গোলিয়ার এই চেঙ্গিস খান মিউজিয়াম দেখে। বন্ধুরা, আগামী ডিসেম্বরে বেঙ্গল ভিস্তা আয়োজন করতে যাচ্ছে মঙ্গোলিয়া গ্রুপ ট্যুরের। এই গ্রুপে যোগ দিতে চাইলে বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া বেঙ্গল ভিস্তার নাম্বারে। জানিয়ে রাখি, এই গ্রুপ ট্যুরের সামগ্রিক ব্যবস্থাপনা সরাসরি তদারকি করব আমি সালাউদ্দিন সুমন নিজে। উলানবাটোর এমন একটি রাজধানী শহর, এখানে দেশটির মোট জনসংখ্যার অর্ধেক মানুষ বসবাস করে। এ কারণে মঙ্গোলিয়ার 95% ভূমি ফাঁকা পড়ে থাকলেও উলানবাটোরে মানুষের চাপ বেশি, রাস্তাঘাটে যানজটও বেশি। আমরা কাবাব নিয়েছি, খুব মজা লাগছে, নিয়ে রাস্তার ধারে বসে খাচ্ছি। এই কাবাবগুলো খুব সুন্দরভাবে প্রসেস করা হয়েছে, খেতেও মজা লাগছে। বন্ধুরা, পড়ন্ত বিকেলে এই মঙ্গোলিয়ায় কাবাব খেয়ে খুবই ভালো লাগলো। ল্যাম্প কাবাব ছিল। আর এই যে বিল্ডিংয়ের সামনে বসে খেলাম, এই বিল্ডিংয়ে একটা শো হয়, সাগান লাভাই নাম। তাদের ট্রেডিশনাল বিভিন্ন বিষয় আশয়, তাদের সংগ্রাম, জীবন সব কিছু তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। একটা মিউজিক্যাল শো, এটা দেখার জন্য এসেছি, যাতে এই অনুষ্ঠানটা মিস না করে ফেলি। সে কারণে খাবার নিয়ে এসে এখানে বসে আমরা খেলাম। এখন সময় হয়ে গেছে, আমরা যাচ্ছি ভেতরে। চলুন আপনাদেরকে দেখাই যে এই শোটা আসলে কেমন হয়। এখানে টিকিট কাটতে হয়, অলরেডি আমাদের টিকিট কেটে দিয়েছেন। ক্যারেক্টার, এই যে সাগান লাভাইয়ের ক্যারেক্টারগুলো দেখুন, কি আকর্ষণীয় ক্যারেক্টার। হিস্টোরিক্যাল অনেক ক্যারেক্টার এখানে আছে এবং সাজসজ্জা দেখেই তো ভালো লাগছে। উপরে অডিটোরিয়াম, অর্থাৎ যেখানে এই শো পরিবেশন করা হবে, সেটা সম্ভবত দোতলায়। এই যে কনসার্ট হল। মনোজ্ঞ ট্রেডিশনাল নৃত্যের মাধ্যমে শুরু হয় সাগান লাভাইয়ের মিউজিক্যাল শো। পারফর্মারদের সাজ পোশাক অসাধারণ আর পরিবেশনা তো দুর্দান্ত। নৃত্য শেষে ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্রের সাথে ফোক সঙ্গীত পরিবেশন করা হয়, এরপর আবারও নৃত্য। আসলে তাদের পরিবেশনার ঢংটাই আলাদা। মিউজিক্যাল শোর মাঝে একজন মঙ্গোলীয় নারী অ্যাথলেটের অনন্য কায়দায় তীর নিক্ষেপের মুহূর্তটি দর্শকদের মুগ্ধ করে। সবশেষে পরিবেশিত হয় মঙ্গোলিয়ানদের আধ্যাত্মিক বাদ্যনৃত্য।
এই নৃত্যের মাধ্যমে বহুকাল আগে থেকেই মঙ্গোলিয়ানরা আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ের চেষ্টা করে থাকে। এমনকি যুদ্ধের মুহূর্তেও মঙ্গল সৈন্যদের ক্ষিপ্র করে তোলার কাজে ব্যবহার করা হতো এই নৃত্য। দুর্দান্ত একটি মিউজিক্যাল শো দেখার মাধ্যমে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে দারুণ একটি দিন কাটালাম আমরা।